প্রিয় বন্ধুরা, আমরা আছি শ্রম অধিদপ্তর থেকে জরুরি আজকের বার্তা আপনারা সবাই শুনতে পাবেন। যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেন। আমরা আছি এখন জাতীয় প্রেস ক্লাব থেকে, আমরা এখন সরাসরি শ্রম অধিদপ্তর ভবনে আছি। আপনারা আজকের নিউ আপডেট শুনতে থাকুন এবং আমাদের শ্রম অধিদপ্তরে কি হয়েছে, আমাদের প্রতিনিধিরা গিয়েছে, প্রতিনিধিরা আসার পর কি আপডেট দেয়, আমাদেরকে কি দেয়, আপনারা সকলে শুনতে পাবেন। জরুরি বার্তা, আপনারা সকলে লাইভটি বেশি শেয়ার করে দেন। হ্যালো, লাইভে আছি, আসতেছি, জানি। প্রিয় বন্ধুরা, আমরা আছি জাতীয় শ্রম ভবন, শ্রম অধিদপ্তরে আছি। লাইভটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে আমাদের ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। আমাদের প্রতিনিধিদেরকে ডাকছে, প্রতিনিধিরা গিয়েছে, প্রতিনিধিরা আমাদের মাঝে একটু পরে কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকুন, লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। ঠান্ডা কিছু নেই, লাইভটি করো, তাহলে আমার এটা শেয়ার করে দাও। হ্যালো ভাই, সাউন্ডটা ঠিক আছে? ভাই সাউন্ডটা ঠিক আছে নি? প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন ঢাকা শ্রম ভবন। আমাদের পরবর্তী কর্মসূচি যেহেতু ছিল, আমরা শ্রম ভবনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধিদেরকে ডাকছে, প্রতিনিধিরা আসবে একটু পরেই, সকলে আসবে। আসার পরে কি আলোচনা হয়েছে আমরা সকলে শুনতে পাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলকে দেখার জন্য সুযোগ করে দেন। কথা হয়েছে, কথাটা খুবই সংক্ষিপ্ত। দেখাবো আপনাদের বিষয়গুলো জানানো হয়েছে। আমি জানি আপনাদের এই আলোচনা পর্যায়ক্রমে চলতে থাকবে, একবার নয় আরেকবার, দুইবার, তিনবার আলোচনা চলতেই থাকবে। থেকে এরকম আলোচনা চলতেই থাকবে। তো বাকি যে নেতৃবৃন্দ আছে আপনাদের, ওরা এসে আপনাদের বিস্তারিত বলবে। শুধু আমি এটুকু বলবো যে নেতৃবৃন্দের কথা শুনবেন, এদের কথা শুনে আপনারা প্রতিটা পদক্ষেপ নেবেন এবং আপনাদের আন্দোলন অত্যন্ত সুন্দরভাবে এবং একটা শান্তি শৃঙ্খলার মতো আপনাদের আন্দোলন এগিয়ে যাবে। এবং এগিয়ে যাওয়ার অর্থ হলো আমরা আপনাদের দাবি এবং অধিকার এটা যেন ফলাফল ভালো আসে, সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। অল্প করছে একটু বিরোধী বলবেন, এখন একটু বিষয় করবে। আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। সেটা বলবে, আমি ডিসক্লোজ না করে ওরা সবাই বলবে। আলোচনা খুব প্রাথমিক আলোচনা, ঠিক আছে, খুব সমাধানমূলক আলোচনা হয়। প্রাথমিক আলোচনা আমরা আশা করি এই আলোচনা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। আপনি কি বিতর্ক ছিলেন? ওনারা
কিছু বলবে আমার স্যার, একটু জিজ্ঞেস করবো, এর আগে ওনাদেরকে একবার বলা হয়েছিল যে ওনাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু হয় না। এবারও কি সেরকম কিছু, যে পরিস্থিতি ঠান্ডা করার জন্য কি করছেন? জি, আমাদের প্রিয় বন্ধুরা, আমরা আছি জাতীয় শ্রম ভবন অফিসে। আমাদের কেন্দ্রবিন্দু নেতৃবৃন্দরা আসছে এখন। সকলে দ্রুত সকলকে দেখার জন্য লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি করে। আমাদের কি আলোচনা হয়েছে, কি হয়েছে সব কিছু জানতে পাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। সমস্ত বিষয়ে আমি প্রথমে বলবো যে আলোচনাটা প্রাথমিক খুবই সংক্ষিপ্ত। শুধু আমাদের কথাগুলো আমরা জানিয়েছি, আমি নিজেও জানিয়েছি, এবং এটা আরো একটু বিস্তারিত এবং বিশেষ করবে আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রুহুল। একসাথে যেতে বুকে দেন, বুকে দেন। আসসালামু আলাইকুম। আমরা 2020 সাল থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য এই রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি। তাই ধারাবাহিকতায় আমরা আজকে এই শ্রম ভবনের সামনে এসে উপস্থিত হয়েছিলাম। আমাদের দাবি হচ্ছে ঠিকাদার মুক্ত বাংলাদেশ গঠন করা হোক, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে হয়ে কাজ করতে চাই, কোনো ঠিকাদারের আন্ডারে থেকে কাজ করতে চাই না। এটাই হচ্ছে আমাদের দাবি। এই দাবি বাস্তবায়ন করার জন্য 2020 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান। আমরা বারবার সরকারের বিভিন্ন মিটিং পর্যায়ে আলোচনা করেছি, মিটিং করেছি। সর্বশেষ গতকাল সরকারের ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে শ্রম সংস্কার কমিশন দেওয়া আছে, এই শ্রম ভবন যারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে, শ্রমিকের ভালো মন্দ দেখার দায়িত্ব যে মন্ত্রণালয়ে, এই হচ্ছে সেই মন্ত্রণালয়, অর্থাৎ শ্রম মন্ত্রণালয়। এখন শ্রম মন্ত্রণালয় এখানে বসে, সচিবদের এখানে বসেন, শ্রম মন্ত্রণালয়ের সকল কাজ যখন এখান থেকে হয়। কিছুক্ষণ আগে এই আমরা আন্দোলন সংগ্রাম যারা করছি তাদের পক্ষ থেকে একটি টিমকে আমরা ডাকি, আমরা সেখানে যাই। আমাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, আমাদের যে দাবি সেগুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। ওনারা তো বলেছেন সত্য কথা সত্য বলে বলা উচিত। আমরা কর্মচারীদেরকে বা সাধারণ ভাই বোনদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। যা ঘটেছে আমরা তাই বলতে চাই। ওনারা আমাদেরকে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক। ওনারা আমাদের বিষয়টি ভালোভাবে আমলে নেন নাই, এটাই বাস্তবতা। আমাদেরকে কোনো আশার বাণী শোনান নাই, আমাদেরকে কোনো ভরসা দেন নাই। ওনারা অতীতের মতো করে কথা বলেছেন, অতীতের যেমন মতো কথা বলেছেন কাজ চলমান, আজকে তাই বলেছে কাজ চলমান, কিন্তু কাজ কোথায় কিভাবে চলমান, কাজ কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন না। আমরা যারা ছিলাম তারা সেখান থেকে মিটিং শেষ করে আমরা নিজেরা 40 মিনিট মিটিং করেছি এবং পরবর্তী করণীয় নির্ধারণ করে তারপর আমরা এখানে নেমেছি। আমরা রাজপথে নেমেছি। আমরা মনে করি আমরা শহীদ হলে, এই রমজানে শহীদ হলে, তাহলে দুইটা শহীদের মর্যাদা পাবো। একটা হচ্ছে উত্তম মৃত্যু, আরেকটা হচ্ছে উত্তম দিনে মৃত্যু। ঠিক ঠিক। এই রমজানে যদি আমরা লড়াই সংগ্রাম করতে মারা যাই, একে রমজান মাস, ফজলতের মাস, ভালো মাস, ভালো দিন, সাথে সাথে আমরা যে লড়াই সংগ্রামে নেমেছি একটি অসম লড়াই, এই লড়াই সংগ্রাম থেকে আমরা আশা করি শহীদ মৃত্যু আমাদের হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে। এটাই হচ্ছে আমাদের কনক্রিট সিদ্ধান্ত। ঠিক। আপনাদের সিদ্ধান্তের একমত আছেন? আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের প্রতি আমরা জানাচ্ছি, সবাই একটু মূল্য সহকারে শুনবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
যদি রাতে এখানে থাকার প্রয়োজন হয়, আমাদের খোলা আকাশ, নিচে পিচ ধরা পথ, আমরা এই পথেই ঘুমাবো। আপনারা রাজি আছেন তো? আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, হয়তো অনেক ভাইয়ের পকেটে ভাত খাওয়ার টাকা নেই, অনেকের ইফতার করার টাকা নেই, অনেকের হয়তো হোটেলে ঘুমানোর টাকা নেই। এটাই বাস্তবতা। কারণ অনেকে আছে দীর্ঘদিন বেতন বকেয়া আছে, 2 মাস থেকে শুরু করে 18 মাস 24 মাস পর্যন্ত বেতন বকেয়া, টাকা থাকবে না, না কে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যে অসময় লড়াইয়ে নেমেছি, এই লড়াই যদি আমরা জয়লাভ না করি, আমাদের সর্বশেষ যে সম্ভব চাকরি, এই চাকরি কিন্তু আমাদের থাকবে না। ঠিক, হয়তো আজকে আপনারা ভাবছেন আপনাদের একটা চাকরি আছে, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি বিভিন্ন জায়গায় কাজ করে কথা বলে, আসলে আমাদের আপনাদের কারো চাকরি নাই। কারো চাকরি হয়তো গতকালে গেছে, কারো চাকরি আজকে দেবে, আর কারো চাকরি হয়তো আগামীকাল দেবে, কারো চাকরি হয়তো আগামী 1 মাস করে দেবে, আর কারো চাকরি হয়তো আগামী 1 বছর পরে দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কারো চাকরি আসলে নাই। এটাই বাস্তবতা এবং এটাই সত্যি কথা। আমরা সবকিছু সুলসেরা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা আগামীকাল এই জায়গায় আমরা অবস্থান করবো। আজকে থেকে যে অবস্থান করবেন এটা চলমান থাকবে, আপনারা অবস্থান করবেন। এবং আমার কথা বলে লাইনে যাচ্ছে, আমি এখনই ঘোষণা করে দিচ্ছি, দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে দপ্তর অধিদপ্তর দেওয়া আছেন, আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা, আপনাদের প্রতি বিরক্ত আহ্বান, আগামীকাল সকাল 8টার মধ্যে আপনারা ঢাকামুখী হবেন এবং এই শ্রমভবনের সামনে এসে আপনি উপস্থিত হবেন। আমরা দেখতে চাই এই শ্রমভবন শ্রমিকের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছে, তারা আমাদেরকে সুরাহা না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না, এটাই আমাদের সিদ্ধান্ত। আপনারা যারা আছেন তারা থাকবেন, যারা আসেননি তারা আসবেন, এটাই হচ্ছে পরিষ্কার মেসেজ। যদি আপনারা আসেন তাহলে আপনারা আমরা কেউই ভালো থাকবো না, কারো চাকরি আসলে থাকবে না, এটাই বাস্তবতা। অতএব কারো চাকরি নাই, কারো বেতন নাই, কারো বগিরে টাকা নাই, কারো পেটে খাবার নাই, কারো গাড়ি ভাড়া নাই, এগুলোকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে আউটসোর্সিং প্রকল্প মুক্তি লাভ করার জন্য আগামীকালকে সুযোগকে সর্বশেষ সুযোগ হিসেবে ধরে নিন। আপনারা সবাই এখনই ঢাকামুখী হয়ে রওনা দিয়ে দিবেন। আমরা আগামীকাল এই শ্রমভবনের সামনে সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যে দাবি আছে সে দাবি জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে কর্মসূচি ঘোষণা করার জন্য আমি তো বলেছি, আমি খুব ছোট করে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় জনাব মাহবুব হানিফ ভাইকে আমি অনুরোধ করতেছি কর্মসূচি ঘোষণা করার জন্য। লাইভ চলতেছে, লাইভ চল। ভাইয়া আপনি পিছনে আসুন, সামনের দিকে আসুন, আপনি পিছনে হাতটা আপনারা সবাই অনেক হতাশার ভিতরে আছেন, এখনো আছি। আমরা মনে করেছিলাম যে কোনো একটা ভালো শুরু হয় এখান থেকে পাবো শ্রম ভবন থেকে, কিন্তু আমরা কোনো ধরনের কোনো মানে সেটার অভিপ্রায় কিন্তু বেড়ে রয়েছে। আমরা এখানে আসছি আমাদের দাবি আদায় করার জন্য, তাই আমরা এখানে যে কয়েকজন লোক আছি আমরা থাকবো এবং সারা বাংলাদেশের 64 জেলায় যে যে প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যেখানে আমরা উপস্থিত থাকবো 64 জেলা থেকে আমরা আগামীকাল সকাল 8টার সময় এই শ্রম ভবনের যেন আমরা জনসমুদ্র করতে পারি সেইভাবে আপনারা সবাই ঢাকামুখী হয়ে আসবেন। আমরা এই রোজার মাসের জন্য আমরা আমাদের অধিকার আদায় করে আমরা বেড়ে যেতে পারি।
আর যদি আপনি না আসেন আবার দুদিন পরে বলবেন কি খবর, সেই খবর আর সিদ্ধান্ত আমরা দেবো না আপনাদের, কোনো সুযোগ নেই। কারণ আপনি জানেন এই সব ভবনে আমাদের আসার আগে কোনো কিছু ধরে নাই এবং আমাদেরকে হতাশা করেছেন। সেই হতাশার জবাব নিতে হলে এখানে জনসমুদ্র করতে হবে। তা যেখানে আছেন সেখান থেকে এই জনসমুদ্র করার জন্য, নিজের অধিকার আদায় করার জন্য আগামীকাল 8:30টায় সবাই এখানে উপস্থিত থাকবেন। ভালো থাকবেন। আমি 2 মিনিট একটু ধন্যবাদ। আপনার সুশৃঙ্খলভাবে থাকবেন, আমাদের আন্দোলন কর্মসূচি অনুমান থাকবে। আপনি সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। আপনার মিডিয়াতে কথা বলেন, একটু পরিষ্কার মেসেজ আপনাদের দিচ্ছে। আপনি অন্যকেও বলে থাকেন চাকরি ছাড় করেন বা জাতীয় ব্যবস্থা করেন, কিন্তু আমরা যদি ওইটা নিয়ে রাজপথে নিই, আমরা বর্তমানে সংবাদ তৈরি হয়েছে যে কারণে হ্যালো আমরা ঠিকাদারি কথা বিরক্ত চাই এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হতে চাই। এই যে কথা বলবেন কথা বলবেন না, থাকো। একটু বিস্তারিত বলবেন আগামীকাল যে আপনারা একটা কর্মসূচি পালন করবেন নাকি সারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন আগামীকাল, সেই বিষয়ে একটু বাংলাদেশ জানতে। থেকে সারা বাংলাদেশ থেকে আগামীকাল যে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দপ্তরে পরিদপ্তরে যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা কর্মরত আছি আমরা সবাইকে নিয়ে আগামীকাল এই শ্রম ভবনের সামনে সকলকে আমরা উপস্থিত থাকতে বলেছি। সবাইকে নিয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব এবং যতক্ষণ পর্যন্ত এই শ্রম ভবন থেকে এই শ্রম মন্ত্রণালয় থেকে আমরা যদি আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার আমরা না ফিরে পাবো, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান জারি না করা হবে, সিদ্ধান্ত না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ভাইয়ের কাছে কি শুনবেন? আমাদের এই আউটসোর্সিং কথা বাতিল করা, ঠিকাদার বাতিল করা, যে পর্যন্ত বাতিল না করবে এখান থেকে কোনো সুরা না দিবে, এখান থেকে আসে বলবে যে হ্যাঁ এই আউটসোর্সিং কথা বাতিল করা হইলো, ঠিকাদার কথা বাতিল করা হইলো, ওই পর্যন্ত আমাদের চলবে, চলমান আন্দোলন চলবে। কর্মসূচির ডাক দিয়েছেন সেটাই কি শুনবো বিস্তারিত? আগামীকালকে যে পর্যন্ত আমাদের না হবে এ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এবং আপনারা কি আশা করছেন যে সারা দেশ থেকে আগামীকাল লোক আসবে? আশা করি ইনশাল্লাহ সবাই আসবে, কারণ হচ্ছে এটা তো সবারই পেটের দাবি, এখানে কেউ রাজনীতি করতে আসছে না, আমরা সবাই পেট নীতি করতে আসছি, ঠিক আছে? সবার অধিকার আদায় করতে আসবে, তো ইনশাল্লাহ আসবে। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান আনিস। আর ভাইয়ের নামটা? মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা একটু ধৈর্য ধরে বলবেন। আমি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আপনাদের সামনে 2-4টি কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দীর্ঘ 6 দিন ঢাকার রাজপথে প্রেস ক্লাবে আমরণ অনশন করে আজকে সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সেই শ্রম মন্ত্রণালয়, সেই শ্রম মন্ত্রণালয়ের অফিস, এই অফিস আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আশা করেছিলাম, আমি নিজেও এই শ্রম মন্ত্রণালয়ের যে মিটিং আপনাদের সাথে, সেই মিটিংয়ে আমিও ছিলাম। অতীব দুঃখের সাথে জানাতে হয় তাদের যে ব্যবহার, আমার কাছে মনে হয়েছে আমাদেরকে তারা মানুষ হিসাবে গণ্য করছে না। একদিকে ঠিকাদাররা যেমন আমাদের সাথে দূর সেই ব্যবহার করে, একই ব্যবহার আমাদের সাথে এই কর্মকর্তারাও করেছে। আমরা মনে করি এর দাঁত ভাঙ্গা জবাব তখনই দেওয়া যাবে যখন রাজপথ আমাদের দখলে থাকবে। এই রাজপথ দখল করেই আমরা আমাদের দাবি আদায় করে তারপরে ঘরে ফিরে যাব। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের এখানে যে কমিটির সভাপতি আহ্বায়ক যে প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন, আগামী দিনের যে প্রোগ্রাম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনও মনে করে এই আন্দোলনের মধ্য দিয়েই একমাত্র সমাধান করা সম্ভব আপনাদের চাকরি স্থায়ীকরণ। আমরা এখানে গিয়েছি, তারা বলেছে আমাদের কাছে কোনো কাগজ নেই, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা শ্রমিক, আমরা আপনার কাছে
এসেছি, আমার কাগজ কোথায় গিয়েছে আমার দেখার বিষয় না। আপনি আমাকে বলবেন আমার কাগজ কোথা থেকে এনে আমার চাকরি ঠিকাদারের হাত থেকে সরকারি প্রতিষ্ঠানে দেবেন, এ দায়িত্ব আপনার। আপনি কেমন আমাকে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছেন? আমরা তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ঘৃণাক্ষরে প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের রাজপথে আমাদের দাবি বাস্তবায়ন করে ছাড়ব। ফলে আগামীকাল যে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হলো, সেই অবস্থান কর্মসূচিতে এবং এই দাবি আদায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমি সবার প্রতি আহ্বান করছি, আপনারা সেই কর্মসূচিতে আগামীকাল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আপনাদের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে। যতদিন পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন, ততদিন আপনার শক্তি থাকবে। আজকে শক্তি কম হয়েছে, জামায়াত কম দেখেছে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের জামায়াতের মধ্যে দিয়ে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। আমরা তাদের কাছে আর যেতে চাই না, তাদের ওই এসি রুমে গিয়ে আমার মিটিং করার দরকার নেই, তারা আমার কাছে আসবে। ফলে সেই শক্তি প্রদর্শনের জন্য আগামীকাল বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আগামীকাল আপনারা যে সেক্টরে কাজ করেন সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা সেই অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আপনাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামীতে দেখা হবে, রাজপথে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে নেব। সবাইকে ধন্যবাদ। বিভিন্ন ভাবে আমরা সুশৃঙ্খল ভাবে অত্যন্ত ঠান্ডার মাথায় আমরা যদি নতুন গৌরব করে কারো ধাঁধা পাতে পাওয়া দিব না। কথা পরিষ্কার মনে করেছেন, আমরা কারো ধাঁধা পাতে আমাদেরকে সতর্ক নেব, আমরা ঠান্ডা মনে থাকবো, সুশৃঙ্খল থাকবো, আমরা সুশৃঙ্খল অবস্থান করবো। কোনো কাউকে যদি কেউ কিছু বলে আমি নেতৃত্ব শুনে করা হচ্ছে আমাকে বলবো, আপনার কেউ শুনে আপনি দেখেন না, আপনার দিয়ে ওই দিনের ক্ষমতার বিনিময় আসলে রাজ্যের কোনো শৃঙ্খলা করেন না, সুশৃঙ্খল ভালো আপনাকে নির্বাচন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শ্রম ভবন থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা যেমনটা শুনলেন আমাদের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে, আমাদেরকে শ্রম ভবন থেকে হতাশাজনক বার্তা দিয়েছে। আমরা হতাশাজনক বার্তা নিয়ে যেতে চাই না। ইনশাআল্লাহ আমরা আবারও এখানে আমাদের নতুন করে কর্মসূচি, আমরা শ্রম ভবনে আমরা অবস্থান কর্মসূচি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার শ্রম অবস্থান কর্মসূচি। এরা দালাল, আমি কেমনে কম এরা দালাল? হ্যাঁ কি কোন বিষয়ে বলেন? আপনাদের প্রতিনিধিকে যাওয়ার পর কি বার্তা দিল? প্রতিনিধি যাওয়ার পর কি বার্তা দিল? ওনারা কি বার্তা দিলেন শুনি নাই তো। কি বার্তা দিল? না, হতাশাজনক বার্তা। হতাশাজনক বার্তা আপনাদের কাছে ক্যাবিনেট প্রোগ্রামে বলছে শ্রম ভবন, যেটা শ্রম ভবন দেখবে, কিন্তু হেরা বলছে আমাদের কাছে কোনো কাগজপাতি নেই। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি কি বলবো ভাই, বুঝতেছি না তো। শ্রম ভবনে যে আসছেন আপনারা,
কার কথা অনুযায়ী আসছে আমি তো জানি না এটা কোন সচিব এটা এভিডেন্স সচিব এটা সত্য ঘটনা এখন ওনারা বলতেছে এই বিষয়ে জানেই না তাহলে আমাদেরকে ওই সচিবটাকে ধরতে হবে খালি ধরতে হবে না ওরে মোরানিও দিতে হবে ও যে আমাদেরকে এখানে পাঠাইলো উনি যদি ওই সচিবালয়ে থাকে আমার মনে হয় ওই সচিবালয়ে যাওয়ার দরকার যাইয়া ওর ধরার দরকার আপনি যে এখানে পাঠাইলেন ওনারা তো কিছু জানেই না এই মিথ্যাচারিতা আমাদের সাথে কেন করলেন এর জবাব দেখিতে দিয়ে যান এবং কালকে জনগণের যে ভোট গ্রহণ দিলেন এই ভোট গ্রহণের মাধ্যমে আমাদেরকে কি বুঝাইতে চাইলেন এবং আমরা এখানে এসে কেন ওনাদের কাছে একটা মানে মিথ্যে হয়ে গেলাম না আমি আসলে মানে আজকে কি ঘটনা ফুল ঘটনা আমি জানি না আগে শুনি তারপর আমি বলবো বুঝছেন ধন্যবাদ আমাদের জামায় হতে হবে সবাইকে সংঘবদ্ধ হতে হবে এইখান থেকে আমাদের ফয়সালা বের করতে হবে আমরা শ্রমিকের মর্যাদা যদি পেতে চান এই শ্রম অধিদপ্তর থেকে আমাদের নিতে হবে শ্রম ভবন থেকে নিতে হবে আমার কথা বুঝতে পারছে না তারা আমরা এতদিন এদিক ওদিক ঘুরছি কিন্তু মূল জায়গায় যাইনি আজকে আমরা মূল জায়গায় পাইছি এবং দায়িত্ব তাদের কাছে দেওয়া হয়েছে তারা কোথায় যাবে এরা যেতে পারবো না আমাদের দাবি বাস্তবায়ন না করে এই জায়গা আমরা চাইবো না আপনারা প্রত্যেক ডিভিশনে প্রত্যেক প্রতিষ্ঠানে যত লোক আছে সবাইকে এই শ্রম মন্ত্রণালয় আসার জন্য আহ্বান করে কেউ যাতে ভালো আছে না থাকে ধন্যবাদ সবাই ওই পাশে যাবেন রাস্তার পশ্চিম পাশে ভাই টিপিডিসির যারা আছেন রাস্তার পশ্চিম পাশে আছেন সকলে কেউ এদিক থেকে ঘোরাফেরা করবেন না আপনারা কেউ কোনো বনভবনে আসেন না যে দিক থেকে ঘোরাফেরা করবেন দাবি আদায় করার জন্য আসলে